হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক হচ্ছে 5.3 অনুশীলনী। তো এটা হচ্ছে 65 পৃষ্ঠা। তো 65 পৃষ্ঠা অনুশীলনীতে যতগুলো অঙ্ক দেওয়া আছে সেগুলো সমাধান আমি তোমাদের করে দেব। তো অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি অবশ্যই খুব সহজে বুঝতে পারবে এবং উপকৃত হবে। আমি চেষ্টা করব সবচেয়ে সুন্দরভাবে সহজ করে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার। তো প্রথমেই আমরা অঙ্কগুলো এক দাগের অঙ্কটা দেখব। এক দাগ হচ্ছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তো প্রথমে এক দাগে যে অঙ্ক 4টা অঙ্ক আছে, চলো আমরা 4টা অঙ্কই দেখে আসি। প্রথম অঙ্কটা ছিল 7 গুণ 8 বিয়োগ 6 ভাগ 2। তো এই অঙ্কগুলোর নিয়মটা আমি আগেই যে ভিডিওগুলো দিয়েছি এই অধ্যায়ের, যে 64 পৃষ্ঠা, তো গত দিনে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে এগুলোর নিয়ম দেওয়া আছে। তো প্রথমে কোনো অঙ্কে গুণ ভাগ দেওয়া থাকলে এখানে প্রথমে গুণের কাজটা করতে হবে। তো প্রথম বাম দিক থেকে করে যেতে হবে। তো প্রথমে সে 7 56 বিয়োগ, এরপরে ভাগ করতে হবে। 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 এসে যায়। তো এরপর 56 থেকে 3 বিয়োগ দিলে হয় 53। তো এরপরে দ্বিতীয় দাগে যে অঙ্কটা আছে 7 গুণ, এরপরে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু আছে। তো প্রথমে গণিতে যদি প্রথমে বন্ধনী থাকে তাহলে সেই বন্ধনীর কাজটা আগে করতে হয়। তো আমরা আগে বন্ধনীর কাজটা করব। তো এর ভিতর আবার যেহেতু ভাগ আছে সেহেতু আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে 7 গুণ বন্ধনী 8 বিয়োগ 2 দিয়ে 6কে ভাগ দিলে হয় 3। এবার 7 গুণ 8 থেকে 3 বিয়োগ দিলে হয় 5, 5 7 35। ওকে, এরপরে 3 দাগে যে অঙ্কটা আছে এখানেও প্রথম বন্ধনী দেওয়া ভাগ 2। তো বন্ধনীর কাজটা আমরা আগে করব। তো বন্ধনীর ভেতরে আবার গুণ আছে সেহেতু গুণের কাজটাই আগে করব। 7 8 56 বিয়োগ 6 ভাগ 2। 56 থেকে 6 বিয়োগ দিলে হয় 50 ভাগ 2। 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। 4 দাগেও সেম একই রকম, দেখো ব্র্যাকেট দেওয়া আছে অঙ্কে, সেহেতু ব্র্যাকেট বা বন্ধনী বলে, এটাকে ব্র্যাকেটও বলা যায়। তো আমরা এটুকের কাজ আগে করব। তো 7 গুণ 8 বিয়োগ 6 দিলে হয় 2 ভাগ 2। 7 দুগুণে 14 ভাগ 2। 2 দিয়ে 14কে ভাগ দিলে হয় 7। এরপরে আছে যে 2 দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো এখন আমরা দেখব। তো এখানে আছে 2 এর 1-এ যে 724 যোগ 87 যোগ 13, তো এই তিনটা যোগ করলে আমাদের 824 হয়। যেমন আমি আরেকবার দেখিয়ে দিই। 7 আর 3 10, 10 আর 14, 14 4 হাতে থাকে 1 2, 8 আর 2 10 আর 2 12, 12 2 হাতে থাকে 1, 7 আর 1 8। এখানেও আছে, দেখো বিয়োগ দেওয়া আছে। তো প্রথমে আমরা এই অংশটুকু করব। 6 সেকতলি 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 সেকতলি 12 হবে, 8 9 10 11 12 4 হাতে থাকে 1, মনে মনে সে একটা এখানে ধরতে হবে। 1 সেকতলি 6 হবে 5। পরবর্তীতে আবার দেখো এখানে 24 বিয়োগ, আবার বিয়োগ দিলে এখানে থাকে 524। তো এরপরে অঙ্কগুলো আমরা এখানে দেখব যে 20 গুণ 66 গুণ 50, যেহেতু বন্ধনী আছে এখানে 20 গুণ, এখন আমরা 66টাকে আমরা এখানে ভাঙিয়ে নেব। যেহেতু এটা এখানে বলা হয়েছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করতে হবে, এখানে দেখো বলছে যে হিসাবের নিয়মটি। তো এখানে আমরা এই 64 পৃষ্ঠা অঙ্কগুলো আমি করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেখানে আমি বলেছিলাম যে এখানে সংখ্যাটাকে ভাঙাতে হয়, যে অনেক সময় 4 পেলে সুবিধা হয় বা 100তে নিতে পারলে 100তে ভাঙাতে পারলে সুবিধা হয়। তো এখানে আমরা 4 পাবো না, দুটোর যেটাই ভাঙাই না কেন, কিন্তু আমরা 2 পেয়েছি। দেখো এখানে 66কে 33 গুণ 2। তো এখানে 20 গুণ আমরা 33টা
2 গুণ 50 এটা করব যাতে আমরা 100 পাই। এই ধরনের অঙ্কে যদি 100 পাওয়া যায় তাহলে করতে সুবিধা হয়, এজন্য আমরা 66টাকে ভাঙিয়েছি। 50কে ভাঙালে যদি 2 হতো তাহলে পরবর্তীতে 66-র সাথে 2 গুণ করলে কিন্তু আমরা 100 পেতাম না, তাই আমরা করেছি এখানে 66কে ভাঙিয়েছি। 33 গুণ 2 মানে হচ্ছে 33 গুণ 2 দিলে হয় 66। তাহলে এটুকুন আর এটুকুনই হচ্ছে একই রকম, তাহলে 100। এবার 20 গুণ 33-এর সাথে 100 গুণ করলে হয় 3300, তো 20-এর সাথে 3300 গুণ করলে হয় 66000। এখানে আমি দেখো গুণটা দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার 4 দাগে আছে, তো 92 গুণ আমরা 4 আর 25টাকে আলাদা করে নিয়েছি। দেখো এখানে আমরা 100 পেয়েছি। 100 পেয়ে এ ধরনের অঙ্কে মূলত 100ই তৈরি করতে হয়, সেটা যেভাবে হোক ভাঙিয়ে। যেহেতু 92টা ভাঙানোর দরকার নেই, আমরা 4 পাবো না, কিন্তু 4 যেহেতু সরাসরি দেওয়া আছে তাই আমরা 4 আর 25টাকে একসঙ্গে আনবো। তাহলে 92 গুণ এখানে 4 25-এ 100, এরপরে এটা গুণ করলে হয় 9200। এখানে 5 দাগে 32 গুণ 25, তাহলে আমরা 32টাকে ভাঙাবো। এখানে 4 গুণ 8, 4 8 32, তাহলে এটুকুন আর এটুকুনের একই মানে। এবার আমরা 8 গুণ 4 এর সাথে 25 গুণ করব, তাহলে আমরা 100 পেয়ে যাব। দেখো 8 গুণ 4 25-এ 100 গুণ দিলে হয় 800। এরপরে আমাদের 3 দাগে কতগুলো অঙ্ক আছে বলছে যে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তো এগুলোকে গাণিতিক বাক্য আকারে প্রকাশ করতে হবে। তো 1 দাগে আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? তো 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? তাহলে এখানে প্রথমে আমাদের একটা পেন্সিলের দাম বের করতে হবে, এজন্য আমরা 60কে 5 দিয়ে ভাগ দিব, এরপরে গুণ দিব 9। এখানে আমি করে রেখেছি, ও দুঃখিত, এখানে একটা অঙ্ক আমাদের বাকি রয়ে গিয়েছে 6 দাগের অঙ্কটা, চলো দেখে আসি। 97 গুণ 8, 100 বিয়োগ 3। 97টাকে আমাদের যদি ভাঙাতে হয় তাহলে 100 থেকে 3 বিয়োগ দিলে 97 থাকে, গুণ 8। তাহলে একবার 100-এর সাথে গুণ করব আর একবার 3-এর সাথে গুণ করব, তাহলে 100 গুণ 8 বিয়োগ 3 গুণ 8, 800 গুণ 3 এটা 24, বিয়োগ করলে হয় 776। এরপরে হচ্ছে এই অঙ্কটা যে গাণিতিক বাক্য আকারে করতে হবে। তাহলে 5টি পেন্সিলের দাম 60 টাকা, 9টি পেন্সিলের দাম কত? তাহলে এটার গাণিতিক বাক্য হচ্ছে, প্রথমে আমরা 60কে 5 দিয়ে ভাগ দিব, গুণ 9। তাহলে এখানে 60 ভাগ 5 গুণ 9, তাহলে 5 দিয়ে 60কে ভাগ দিলে হয় 12। এবার এটার সাথে আমি যখন 9 গুণ করে দেব তাহলেই আমি পেয়ে যাব যে 9টা পেন্সিলের দাম কত। এটা হচ্ছে 9টা পেন্সিলের দাম 108 টাকা। দ্বিতীয় অঙ্কটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ভাজক ভাগ শেষের 3 গুণ, মানে ভাজক ভাগ শেষের, ভাগ শেষ যা তার থেকে 3 গুণ হচ্ছে ভাজক। এরপরে আছে ভাগফল ভাজকের 4 গুণ। এখন ভাগফল ভাজক যা তার থেকে 4 গুণ বেশি ভাগফল। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? এখানে ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে। তো প্রথমে আমরা এখানে আসলে ভাজকটা কত সরাসরি সেটা দেওয়া নেই, ভাগফলটাও কত সেটাও সরাসরি দেওয়া নেই, শুধু দেওয়া আছে ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ যদি 2 হয় তাহলে বলছে ভাজক ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ যদি 2 হয় তাহলে তার 3 গুণ যেটা সেটা হচ্ছে ভাজক। তাহলে আমরা দেখে আসি, এখানে আমি করে রেখেছি, দেওয়া আছে ভাগশেষ 2, আমরা প্রশ্নেই দেখেছি যে ভাগশেষ 2 দেওয়া আছে। তাহলে ভাজকটা বলা ছিল কি যে ভাজক হচ্ছে ভাগশেষের 2 গুণ, তাহলে ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষটা যদি 2 হয় তার 3 গুণ, তার মানে 2-এর সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণই 6, তাহলে ভাজক আসে আমাদের 6। এরপরে ছিল যে ভাগফল ভাজকের 4 গুণ, মানে ভাজক যা তার থেকে 4 গুণ বেশি হচ্ছে ভাগফল। তাহলে আমরা ভাজক পেয়েছিলাম এখানে 6, তাহলে ভাগফল হচ্ছে কি তার থেকে 4 গুণ বেশি, এজন্য আমি এখানে 4 গুণ দিয়ে দিয়েছি, 4 গুণ 6, 4 6 24, তাহলে ভাগফল হচ্ছে 24। এবার ভাজ্য কত?
এটা আমাদের বের করতে হবে। তো ভাজ্য নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবে না। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক আমরা এখানে পেয়েছিলাম দেখো 6, এজন্য আমি ভাজকের নিচে 6 এবং ভাগফল ছিল 24 যোগ ভাগশেষ কত ছিল 2। আচ্ছা, এবার যেহেতু গুণের কাজটা আমরা আগে করব, 6-এর সাথে 24 গুণ দিলে হয় 144 যোগ 2 যোগ করলে হয় 146, অতএব ভাজ্য হচ্ছে 146। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে অঙ্কটা আছে যে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি এক বছরে কত টাকা জমা করতে পারে? মানে তার মাসিক বেতনটাও দেওয়া আছে, তার মাসিক যে খরচটা হয় তাও দেওয়া আছে। তো এই খরচ করে তার কাছে মূলত যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা হচ্ছে সে ব্যাংকে জমা করে। তাহলে তার বছর শেষে মোট কত টাকা জমা হবে? চলো আমরা অঙ্কটা দেখে আসি। প্রথমেই আমরা দেখব যে আমরা জানি কি 1 বছর সমান 12 মাস। তাহলে গাণিতিক বাক্যে এটা হবে কি, মোট যেটা বেতন তার থেকে মোট যেটা খরচ হয় সেটা বিয়োগ দেব এবং গুণ 12। তাহলে প্রত্যেক মাসে তার জমা হয় 250 টাকা। এটা হচ্ছে বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে তার মাসিক জমা। তাহলে 12 মাসে কয় টাকা জমা করে সেটা গুণ দিলেই পেয়ে যাব। তাহলে হয় 3,000 টাকা তার মাসে জমা হয়। তাহলে এখানে আমি গুণটা দেখিয়ে দিয়েছি। তাহলে তিনি 1 বছরে 3,000 টাকা জমা করে, উত্তর 3,000 টাকা। এরপরে 4 দাগের অঙ্কটা, রূপা ও মনির কাছে একসাথে এত টাকা আছে। মানে রূপা আর মনি দুইটা মেয়ে, তাদের একসাথে তাদের দুজনের যে টাকা ছিল সেই টাকাটা একত্রে করলে হয় 875 টাকা। এবার মনির কাছে রূপার চেয়ে 125 টাকা কম আছে। 125 টাকা কি কম আছে, মানে মনির রূপার যে টাকা আছে তার থেকে 125 টাকা কম আছে হচ্ছে মনির কাছে। তাহলে মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে, প্রত্যেকের আলাদা আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে করব কি, এই লাইনটা লিখে নিব একদম যা আছে তাই। দেখো এখানে লিখেছি রূপা ও মনির কাছে একসাথে রয়েছে এত টাকা। এবার মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে যে টাকাটা বেশি আছে ওই টাকাটা আমি মোট টাকা থেকে বাদ দিয়ে দেব। দেখো এখানে লিখেছি আমি যে মনির কাছে বেশি আছে 125 টাকা, যে টাকাটা বেশি আছে সেটা আমি বাদ দেবো, আমি বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে দেখলাম যে বেশি টাকাটা বাদ দিলে 750 টাকা থাকে। তাহলে দুজনের কাছে 750 টাকা থাকে ওই বেশি টাকাটা বাদ দিলে। তাহলে এর ভিতর হচ্ছে দুজনেরই সমান টাকা আছে। বেশি টাকাটা বাদ দেওয়ার পরে দুজনের থাকে হচ্ছে 750 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে কি, এই টাকাটার ভেতর দুজনেরই সমান টাকা আছে। তাহলে এবার আমি বের করব রূপার আছে। তাহলে এই টাকাটাকে আমি যখনই 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলেই রূপার কয় টাকা আছে সেটা বের হয়ে যাবে। তাহলে রূপার আছে 750 ভাগ 2 টাকা, তাহলে 2 দিয়ে ভাগ দিলে হয় 375 টাকা। এখানে আমি ভাগটাও করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে ভাগ করার নিয়ম অবশ্যই তোমরা জানো। তাহলে 2 দিয়ে দেখতে হবে কি 7 ভাগ দিলে 3 দুগুণী 6, তাহলে 1 5 শূন্য, তাহলে আমরা এবার 15 ধরবো। 7 দুগুণী 14, তাহলে 10 5 দুগুণী 10। ওকে, এবার মনির আছে। তাহলে দুজনার সমান ভাগ হলে হয় 375 টাকা, কিন্তু আগে প্রশ্নে বলা ছিল যে 125 টাকা হচ্ছে কি মনির বেশি আছে। তাহলে ওই বেশি টাকাটা এবার যোগ দিয়ে দেব। তাহলে আমরা পেলাম 500 টাকা। তাহলে মনির আছে 500 টাকা। তাহলে উত্তর হচ্ছে কি রূপার আছে 375 টাকা, মনির আছে 500 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, একটু আমি চেষ্টা করব তোমাদের সহজে বুঝিয়ে দেবার। পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। সমষ্টি মানে কি যোগফল, পিতা ও পুত্রের বয়সের যে যোগফল সেটা হচ্ছে 55।
পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ বেশি, মানে পুত্রের যা বয়স তার থেকে 4 গুণ বেশি বয়স পিতার। তাহলে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, পিতা ও পুত্রের বয়সটা বের করতে হবে। তো চলো অঙ্কটা আমরা দেখে আসি। তাহলে প্রথমে লিখতে হবে যে পুত্রের বয়সের 1 গুণ, মানে পুত্রের যে বয়স সেই বয়সই, পুত্রের বয়সের 1 গুণ, মানে পুত্রের যা বয়স ওর হচ্ছে 1 গুণ, মানে যা আছে সেই বয়সই। এবার পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, এটা প্রশ্নেই আমরা দেখেছি যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে কি পুত্রের বয়সের 5 গুণ। পিতা পুত্রের যে সমষ্টি মানে 55 বছর, এটা হচ্ছে কি পুত্রের বয়সের 5 গুণ। তাহলে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, এটা বইতেই দেওয়া আছে। তাহলে পুত্রের বয়স বের করব কিভাবে, যেহেতু সমষ্টিটা হচ্ছে কি পুত্রের বয়সের 5 গুণ, এই 5 দিয়ে তখন আমি 55কে ভাগ দিলে পেয়ে যাব যে পুত্রের বয়স কত। তাহলে পুত্রের বয়স হচ্ছে 11 বছর। এবার পিতার বয়স, প্রশ্নে বলা ছিল যে পুত্রের যে বয়স তার থেকে 4 গুণ বেশি বয়স হচ্ছে পিতার। তাহলে পিতার বয়সটা বের করতে হলে পুত্রের বয়সের সাথে 4 গুণ দিলেই বের হয়ে যাবে 44 বছর। তাহলে উত্তর হচ্ছে পুত্রের বয়স 11 বছর আর পিতার বয়স 44 বছর। ঠিক আছে, এরপরে অঙ্কটা আছে কি 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তাহলে এখানে 4টা মুরগি আর 3টি হাঁসের দাম একসাথে দেওয়া আছে। তাহলে একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তাহলে আমরা যেহেতু একটা হাঁসের দাম দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা 3টা হাঁসের দামও বের করতে পারবো। তাহলে এখানে দেওয়া আছে যে দিয়েছি যে একটি হাঁসের দাম 85 টাকা, তাহলে 3টি হাঁসের দাম কত? তাহলে 85-র সাথে 3 গুণ দিলে বের হয়ে যাবে যে 3টি হাঁসের দাম কত। এরপরে ওদের 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। তাহলে এই মোট টাকাটা থেকে আমি যদি হাঁসের দামটা বাদ দিই তাহলে থাকবে কি মুরগির দাম। তাহলে 3টি হাঁসের দাম 255 টাকা, তাহলে বিয়োগ দিলে আছে 384 টাকা। তাহলে এটা হচ্ছে কি 4টা মুরগির দাম, 4টা মুরগির দাম 384 টাকা। 3টা হাঁসের দাম আমরা আগেই পেয়ে গেছি। এবার হচ্ছে কি প্রশ্নে চেয়েছে আমাদের একটি মুরগির দাম, তাহলে একটি মুরগির দাম 384 ভাগ 4 টাকা, মানে এই যে 4টা মুরগির দাম 384 টাকা, যদি আমি 4 দিয়ে ভাগ দিই তাহলে একটা মুরগির দাম বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 96 টাকা, 4 দিয়ে 384কে ভাগ দিলে হয় 96। তাহলে আমি এখানে ভাগটা করে দিয়েছি, উত্তর হচ্ছে 96 টাকা। এখানে ভাগটা বুঝিয়ে দিই যে 4 দিয়ে 38কে ভাগ দিলে 4 নং 36, এবার বিয়োগ দিলে 4 6 8 হবে 2, 4 দিয়ে 24কে ভাগ দিলে হয় 4 ছক 24, তাহলে উত্তর হচ্ছে 96 টাকা। তাহলে এই পর্যন্তই ছিল এই অধ্যায়ের অঙ্ক। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।